289 কাগজে কোম্পানির পেটে ইউনিয়ন ব্যাংকের 19,000 কোটি টাকা। দৃশ্যমান ব্যবসা ও পর্যাপ্ত জামানত না দেখেই ঋণ। অসৌজন্যমূলক আচরণে অভিযোগে দিল্লিতে না ঢুকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বিস্তারিত জেনে ব্যবস্থা নেবে ঢাকা। মধ্যবিত্তকে চাপে রাখার বাজেট দিয়েছে সরকার। এ থেকে সহসা বেরিয়ে আসা যাবে না। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যৌক্তিক নয় বলছে নাগরিক প্ল্যাটফর্ম। অবশেষে বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। চুক্তির খসড়া চূড়ান্ত। শুক্রবার সই হবে সুইজারল্যান্ডে। তেলের বাজারে বড় ধরনের দরপতন। দেশের সীমান্ত নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। টহল, মাইকিং আর স্থানীয়দের সম্পৃক্ততায় সীমান্তে তৈরি হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে শূন্য রেখায় এখনও অপেক্ষায় 9 জন। 4 দিন পর কুষ্টিয়া সীমান্তেও ফিরিয়ে নেওয়া হয়েছে 12 জনকে। সীমান্ত মানেই শুধু কাঁটাতারের বেড়া নয়, রাষ্ট্রের নিরাপত্তা আর সার্বভৌমত্বের প্রথম প্রহরীও। আর সেই প্রহরায় এখন বাড়তি সতর্কতা। প্রতিবেশী দেশের দিক থেকে একের পর এক পুশিনের চেষ্টায় দেশের বিভিন্ন সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা করা 2 শিশু ও 1 নারী সহ 9 জন সীমান্তের শূন্যরেখার পাশেই অবস্থান করছে। রবিবার গয়টাপাড়া সীমান্ত দিয়ে 6 জন ও ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এরপর থেকেই সীমান্তে সতর্কতা আরও বাড়িয়েছে বিজিবি। সহায়তা করছে স্থানীয়রাও। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জনকে পুশিনের সময় গ্রামবাসী ও বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে ব্যর্থ হয় ভারতীয় সীমান্তরক্ষীরা। এরপর থেকেই তারা শূন্যরেখার কাছাকাছি অবস্থান করলেও রাত থেকে তারা নজরের বাইরে। বিজিবি বলছে তাদের ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়েছে। নির্ধারিত আসার জন্য একটা সিস্টেম আছে, সেভাবে দ্বীপাটাক সমস্যা তো নেই, কিন্তু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা যাবে না। আমরা বিজিবির সাথে সবসময় আছি এবং সবসময় থাকার চেষ্টা করব এবং আমাদের দেশকে আমরা সবসময় প্রোটেক্ট করব। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে 4 দিন আগে 12 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। প্রতিরোধের মুখে তা ব্যর্থ হলেও শূন্যরেখার কাছেই তারা আটকা পড়েন। পরে 2 দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের পর 12 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশিনের চেষ্টা প্রতিরোধের মুখে ব্যর্থ হয়। ফিরে নেওয়া হয়েছে তাকেও। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। আমার দেশত পার্ক দিয়েছিল আমরা আটকাইছি না, আটকার পর এত তাবা ওই দেশতে আবার নিতে চলে গেছি আমরা। বিজিবির নজরদারি আর স্থানীয়দের অংশগ্রহণে সীমান্ত জুড়ে বার্তা দেয়া হচ্ছে দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নয়। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। সীমান্তের আরও খবর জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম কাদের। শামীম, যেমনটা আমরা বলছিলাম, বিভিন্ন সীমান্তে পুশিনের অপচেষ্টা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। তারপরও এসব সীমান্তে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা বা তাদের নজরদারি এবং সীমান্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। পুশিন বা অনুপ্রবেশের ঘটনাগুলো নিয়ে সীমান্ত এলাকাগুলোতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমি রয়েছি এই মুহূর্তে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা হাটখোলা সীমান্ত এলাকায়। এই এলাকায় গতকাল রবিবার ভারতীয় জামালপুর এলাকা থেকে বাংলাদেশের হাটখোলা সীমান্ত এলাকায় একজন বৃদ্ধ নাগরিককে পুশিন বা অনুপ্রবেশের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর সদস্যরা, কিন্তু এটি প্রতিহত করে এখানকার যে গ্রামবাসী রয়েছে এবং বিজিবির সদস্যরা তা রুখে দেন। আসলে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলাদেশের এই সীমান্তগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আসলে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর সদস্যরা এক ধরনের উত্তেজনা চেষ্টা করছে। কিন্তু আমি বিজিবির সদস্যের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই ধরনের অপচেষ্টা রুখে দিতে প্রস্তুত বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর বিজিবির সদস্যরা। বিএসএফ এর প্রতিনিয়ত যে পুশিনের চেষ্টাগুলো চলছে সেটি জয়পুরহাটের যে 42 কিলোমিটার যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে 19 কিলোমিটার এই সীমান্ততে তার কাটা বিহীন রয়েছে। আর তার কাটা বিহীনগুলোতে কিন্তু ভারতীয় বিএসএফ এর সদস্যরা এই এলাকাগুলোতে টার্গেট করছে। আর টার্গেট করে মূলত ওই দেশের নাগরিককে এ দেশে পুশিন বা অনুপ্রবেশের করার চেষ্টা করছে। আর বিজেপির পক্ষ থেকে কিন্তু এই এলাকায় সতর্ক রয়েছে এবং এখানকার যে গ্রামবাসী রয়েছে তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত রাত জাগছেন এবং পাহারা দিচ্ছেন। সাথী, এই ছিল জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে। ধন্যবাদ আপনাকে।
ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক পুশব্যাক প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ভারতেরই মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা। যাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের পরিচয় এবং সীমান্তে পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী কিরিটি রায়। অন্যদিকে সাধারণ মানুষের প্রাণহানি ঠেকানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতি এড়াতে দ্রুত কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক সুবীর ভৌমিক। ভারত থেকে পুশব্যাকের নামে যাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে কারা, এই প্রশ্ন এখন ভারতের অভ্যন্তরেই। বিশিষ্ট মানবাধিকার কর্মী কিরিটি রায়ের দাবি, ফেরত পাঠানো ব্যক্তিদের নাম তালিকা এবং পাঠানোর প্রক্রিয়া নিয়ে রয়েছে চরম অস্বচ্ছতা। 2627 জনের নাম আছে, তাদের ছবি আছে, তাদের ঠিকানা আছে, সেটা দেবে ভারত সরকার, দিয়ে দেবে ভারতের হাই কমিশনকে, ভারতীয় হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনকে দেবে, তারা যেগুলো রিসিভ করবে। এটাই হয়েছে এতদিন ধরে। কিরিটি রায়ের উত্থাপিত এসব প্রশ্নের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার, বিএসএফ বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারের উচিত আইনের মান্যতা দেওয়া। ইন্ডিয়া গভর্নমেন্ট যাদেরকে পুশব্যাক করছে আইনসম্মতভাবে পুশব্যাক করো বা রিপ্যাট্রিয়েট করো, তাদের নাম ধাম পরিচয় দিয়ে হাই কমিশনারকে বলো, ওদের সরকার জানুক এই নাম দাম। তাই আমি যেটা দেখছি বা আমাকে যেটা দেখানো হচ্ছে সেখানেও প্রশ্ন করার দরকার। সীমান্ত পারাপারে সাধারণ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র বিশেষজ্ঞ, লেখক ও সাংবাদিক সুবীর ভৌমিক। যারা সাধারণ মানুষ, যাদের কোনো ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি নেই, তাদের জীবন চলে যাওয়াটা তো গ্রহণযোগ্য না। তারা গুলি খাবে, তারা প্রাণ হারাবে, এটা গ্রহণযোগ্য নয়। এর সমাধান একমাত্র দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরে কথাবার্তা বলে সিদ্ধান্তে আসতে হবে। এখন বাংলাদেশের নতুন সরকার, পশ্চিমবাংলার নতুন সরকার, ভারত সরকার, পশ্চিমবাংলার সরকার এবং বাংলাদেশ সরকার মিলেঝুলেই কথাবার্তা বলে এই ব্যাপারগুলি সমাধান করা দরকার। বিশ্লেষকদের মতে সীমান্তে চলমান এই পুশব্যাক প্রক্রিয়া এবং অস্থিতিশীলতা নিরসনে দ্রুত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। তথ্য গোপন করে এই অস্বচ্ছ প্রক্রিয়া অব্যাহত থাকলে তা দুই প্রতিবেশী দেশের সম্পর্কে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডিবিসি নিউজ ডেস্ক। যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দেশের বিভিন্ন নগর এলাকায় বিদ্যমান যানজট পরিস্থিতি, সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন সংক্রান্ত চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি যানজট নিরসনে নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। দিল্লিতে ইমিগ্রেশন কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করে ভারতে প্রবেশ না করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। মধ্যরাতে শ্রীলঙ্কা হয়ে সকালে একটি ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন তিনি। জানা গেছে, দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রবেশে বাধা দেওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। সেখানে গতরাতে ঠিক কী ঘটেছিল তা জানার পর করণীয় ঠিক করা হবে। কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রবিবার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। আজ থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের 2 দিনের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল ডক্টর জাহেদের। ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নতুন অর্থ বছরে 14,000 কোটির উপরে বরাদ্দ দেওয়া হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক কোনো ব্যক্তি থাকবে না, এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, সরকারি কর্মকর্তারা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন। সোনালী ব্যাংকের টাকা পেয়ে অ্যাপ ব্যবহার করে এই অর্থ দেওয়া হবে। 4,10,00,000 পরিবার কার্ড পাবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026 এর খসড়া এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। এই উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠী কমিয়ে আনতে ভূমিকা রাখবে বলেও মনে করেন মন্ত্রী। আমরা এই দেশটাকে, দেশের কোনো একজন নাগরিককে বাদ রেখে এই বাজেট হয়নি, প্রত্যেককে মাথায় রেখে বাজেট হয়েছে। এই জন্য পুরো বিষয়টাকে আমরা বলছি ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রায়ন। মানে একটা গ্রুপ বেনিফিট পাবে,
এখানে পৃষ্ঠপোষকতার রাজনীতি হবে আর বাকি দেশের লোক অর্থনীতির কোনো সুযোগ পাবে না। এটা তো একটা গণতান্ত্রিক দেশের অর্থনীতির জন্য কাম্য নয়। মধ্যবিত্ত চাপে রাখার বাজেট দিয়েছে সরকার, এ থেকে সহসা বেরিয়ে আসতে পারবে না, এমন মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট চিন্তাশীল হলেও দুর্বল নীতি কাঠামোয় দাঁড়িয়ে আছে। বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যৌক্তিক নয় বলেও মনে করেন তিনি। সোমবার রাজধানী মহাখালীতে ব্র্যাক সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যাংক খাত সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা এবং এলডিসি উত্তরণে প্রস্তুতি না নিলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। থোক বরাদ্দের বিশাল বাজেট আর্থিক শৃঙ্খলা নষ্ট করবে বলে মনে করেন তিনি। বাজেটে করমুক্ত আয়ের সীমাও খুব একটা বাড়েনি, বরং এই সীমায় মধ্যবিত্তের ওপর চাপ বাড়বে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। এছাড়া গ্রামীণ সুবিধা বঞ্চিতদের জন্য বাজেটে বরাদ্দ থাকলেও শহরের সুবিধা বঞ্চিতরা বাজেটে উপেক্ষিত রয়ে গেছেন। তবে বাজেটে যে সমস্ত কর প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো আয় করা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি। চলতি তথ্যের ভিত্তিতে হালনাগাদ করেন, প্রাক্কলন হালনাগাদ করেন, সমস্ত লক্ষ্যমাত্রা হালনাগাদ করেন। 2009 সালে একটি আইন আমরা অনেক দাবি দাওয়া করে করেছিলাম, সেটা হলো সরকারের অর্থের সুব্যবস্থাপনার উদ্যোগ। সেইটা অনুযায়ী 3 মাস পর পর অর্থমন্ত্রীকে সংসদে বিবৃতি দিতে হবে এই মুহূর্তে অর্থনীতির পরিস্থিতি এবং বাজেট বাস্তবায়নের উপরে। প্রস্তাবিত বাজেট জনতুষ্টির এবং ব্যবসা বান্ধব হলেও তা বাস্তবায়নে আছে অনেক চ্যালেঞ্জ। আমেরিকান চেম্বার আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, ব্যবসা সহজ করতে বাজেটের কর কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় বাজেটের বিকল্প ছিল না। তবে মূল্যস্ফীতি, জিডিপির যে লক্ষ্য ধরা হয়েছে তা অর্জন করা কঠিন হবে বলে মনে করেন আলোচকরা। তারা বলছেন, এনবিআরকে রাজস্ব আদায়ের উচ্চভিলাষী লক্ষ্য দেওয়া হলেও সংস্থাটির সঠিক সংস্কার আর ডিজিটাইজেশন ছাড়া রাজস্ব আয় বাড়ানো কঠিন হবে। বাজেট বাস্তবায়নে গ্রহণযোগ্য পরিকল্পনা ও রাজস্ব আদায়ের সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়নি বলেও জানান বক্তারা। প্রস্তাবিত বাজেট জনতুষ্টির, ব্যবসা বান্ধব, তবে তা বাস্তবায়নে আছে অনেক চ্যালেঞ্জ। ব্যবসা সহজ করতে বাজেটের কর কাঠামোর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় বাজেটের কোনো বিকল্প ছিল না। তবে মূল্যস্ফীতি, জিডিপির যে লক্ষ্য ধরা হয়েছে তা অর্জন কঠিন হবে। দেশের গণমাধ্যম শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে না পারার দায় বিগত সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মিডিয়া পুনর্গঠনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য বলেও জানান তিনি। দুপুরে রাজধানী সার্কিট হাউস রোডে ডিএফপি সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এছাড়াও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সকলকে ঐক্যের জায়গায় দাঁড় করানোর আহ্বান জানান তিনি। গণমাধ্যম কমিশন মিডিয়ার প্রতিটি ক্ষেত্রের বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখাবে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের গণমাধ্যম একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমরা পারিনি। অবশ্যই বিগত দিনের সকল সরকার এ দায় দায়িত্ব বহন করা উচিত। এই বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপরে দাঁড়াতে না পারলে ভবিষ্যতেও একটি স্বাধীন এবং একটি দায়িত্বশীল গণমাধ্যম কমিশন কিন্তু গঠন করা যাবে না। 30 জুনের মধ্যে শুরু হচ্ছে না ঢাকা নারিতা রুটে ফ্লাইট চলাচল। এটি পিছিয়ে 27 জুলাইয়ের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, জাপানের সিভিল এভিয়েশনের নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট শুরু বিলম্ব হচ্ছে। বলেন, বিমানকে যেন লাভজনক ও টেকসই করা যায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, লাভজনক হলে আরও বাড়ানো হবে ফ্লাইট। নিউ ইয়র্ক, সিডনি সহ মধ্যপ্রাচ্যে আরও বেশ কিছু ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা নারিতা ঢাকা রুটে 30 জুনের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনার নির্দেশনা প্রদান করে। আমরা 30 জুনে যেটা বলেছিলাম সেটা অন টাইমে আমরা করতে পারছি না, বিকজ জাপান সিভিল এভিয়েশনের কিছু ফর্মালিটিজের কারণে আমরা সেটা
চেষ্টা করছি 27শে জুলাইয়ের মধ্যে শুরু করব। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা সহ মায়া ইসলাম ও নাদিম হত্যা মামলার রায় 28শে জুন ঘোষণা করবে ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে মামলা যুক্তিতর্ক শেষ হওয়ার রায়ের দিন ঘোষণা করেন। এই মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও আসামির তালিকায় রয়েছেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও এসআই চঞ্চল চন্দ্র সরকার। চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। গত বছরের 15 ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। পরে গত 4 মার্চ রায়ের দিন ধার্য থাকলেও নতুন করে সাক্ষ্য প্রমাণ দাখিলের জন্য আরও সময়ের আবেদন করে প্রসিকিউশন। মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 14 জন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, ভাঙচুর ও লুটপাট করা হয় অন্তত 12টি বসতঘর এবং পুলিশের গাড়ি। সকালে সদর উপজেলার ঝিকিরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাট গ্রামের পলাশ খানের সাথে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ ছিল। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয় অন্তত 14 জন। বসতঘরে চালানো হয় ভাঙচুর ও লুটপাট। শতাধিক ককটেল বিস্ফোরণে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময় পুলিশের 2টি গাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে অনেক ক্ষয়ক্ষতি, বিশ্ব বাণিজ্যে অনেক অঘটন ঘটিয়ে অবশেষে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ নিয়ে চুক্তির খসড়া চূড়ান্ত। শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পরে এটি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা সংঘাতে লিপ্ত যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য যেন সুসংবাদ, তেমনি শান্তির বার্তা হয়ে দেখা দিল গোটা দুনিয়ার জন্য। বন্ধ হচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, সুইজারল্যান্ডে আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। চুক্তির বিষয়ে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে। হরমুজ প্রণালী আবারও টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানান। ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেয়নি, তবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও কয়েকটি সংবাদ মাধ্যমে চুক্তির খবর প্রচার করা হয়েছে। সেখানে এই সমঝোতাকে ইরানের জন্য একটি বিজয় হিসেবে তুলে ধরা হচ্ছে। চুক্তির পূর্ণাঙ্গ শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্র বলছে হরমুজ প্রণালী খুলে দেয়া, ইরানের বন্দরগুলোয় মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত রয়েছে। খসড়া চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের আটকে থাকা $25 বিলিয়ন সম্পদ ছাড় করতে পারে। বিনিময়ে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে ইরান। তবে চুক্তির চূড়ান্ত শর্ত এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো রয়েছে অনেক প্রশ্ন। বিশেষ করে এ সমঝোতা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কতটা কমাতে পারবে তা নিয়ে রয়েছে সংশয়। আলমুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। 3 মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের অবসানে ইঙ্গিত মিলতে আন্তর্জাতিক বাজারে তেলের বড় ধরনের দরপতন হয়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 4%-এরও বেশি কমে $83.75 নেমে আসে। একই সময় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় 5% কমে দাঁড়ায় $80.87। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। এরপরই বিশ্ব বাজারে তেলের দাম কমে গেছে। ট্রাম্প জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করা হবে এবং ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা হবে। এখন দেখবেন ডুডলস ইনস্ট্যান্ট নুডলস বিশ্বকাপ ফুটবল 2026-এর খবর। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।